গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তো স্যার আজকে আমরা কিডনি বিষয়ে মানে রোগ বলুন বা কিডনি অ্যাকচুয়াল কি জিনিসটা, কাজ কি তার, সেই সম্পর্কে আমরা আলোচনা করব আপনার। খুব ভালো জিনিস, খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। আলোচনা করা উচিত, সবার সচেতনতাটা জরুরি। একটু সবাই যদি সচেতন থাকি তাহলে সাবধান থাকতে পারবো, ভালো থাকতে পারবো অবশ্যই। তো স্যার প্রথম প্রশ্ন হচ্ছে যে কিডনির কাজ কি? তো কিডনি হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেমে একটা ফিল্টার। ব্লাড সার্কুলেশন সিস্টেমে দুটো ফিল্টার আছে, একটা হচ্ছে স্প্লিন আর একটা হচ্ছে কিডনি। তো কিডনি দুটোর রোলই গুরুত্বপূর্ণ, বাট কিডনির রোলটা আরও বেশি গুরুত্বপূর্ণ, যার জন্য কিডনিটা সকলে এত বেশি গুরুত্ব দেয়। তো কিডনির কাজ বলতে মূলত ধরো শরীরের বা রক্তের মধ্যে যে ওয়েস্টেজ আছে বা বর্জ্য পদার্থ আছে সেগুলোকে বের করে দেওয়া। সেকেন্ড হচ্ছে ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রাখা। থার্ড হচ্ছে অ্যাসিড ব্যালেন্স। ফোর্থ হচ্ছে ইলেকট্রোলাইট ব্যালেন্স। ফিফথ হচ্ছে হরমোন তৈরি করা। এবং 6 নম্বরে আছে যে ভিটামিন ডি কে সংশ্লেষ করা। এটা একটা কিডনির একটা বড় কাজের মধ্যে পড়ে। কিডনির সমস্যাগুলো আমরা প্রাথমিকভাবে বুঝবো কি করে? ইয়েস, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে কিডনি যে আমার সমস্যা হচ্ছে বা আগামী দিনে পরবর্তীতে সমস্যা করতে পারে সেটা আমি আগাম কীভাবে বুঝবো। দেখো, আমাদের শরীরে যে কোনো সমস্যা হলে পরেই শরীরের সিগন্যাল দেয়। সাপোজ শরীর বাদ দিলাম, ধরো একটা গাড়ি আছে, তোমার গাড়ি একটা কিছু সমস্যা হচ্ছে কিনা আমরা কীভাবে বুঝতে পারি না, গাড়ির কোথাও কোনো আওয়াজ করছে কিনা আমরা খেয়াল করি, বা যারা গাড়ি চালায় তারা খেয়াল করে কোথাও কোনো আওয়াজ হচ্ছে কিনা বা কিছু হচ্ছে কিনা। একটু এদিক ওদিক হলে পরে বোঝা যায় হ্যাঁ কোথাও একটা আওয়াজ হচ্ছে, কোথাও একটা সমস্যা হচ্ছে। এবং সেই আওয়াজটা আস্তে আস্তে যখন সেই অংশটা ভেঙে চুরে পড়ে তখন বুঝতে হবে হ্যাঁ এটা ভেঙে চুরে পড়ে গেল। সেই রকম শরীরও আমাদেরকে সিগন্যাল দেয় যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না। তো আমরা প্রথম পর্যায়ে কী করি, প্রথম পর্যায়ে তারা গুরুত্ব দেয় না, পাত্তা দেয় না, দিয়ে যখন সেটা একটা বড় সমস্যার সৃষ্টি করে তখন আমরা সেটাকে নিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটি, এখানে সেখানে ছুটি দিয়ে কোনো ডাক্তার বলে দেয় যে না কিডনি এতটা খারাপ হয়েছে, কিডনি অতটা খারাপ হয়েছে, একটা কিডনি ব্লক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দুটো কিডনি 50% 60% কাজ করছে না, এরকম পর্যায়ে চলে যায়। তো প্রথম পর্যায়ে বলবো যে কিডনি কোনো সমস্যা করছে কিনা এটা বোঝার সব প্রথম লক্ষণ হচ্ছে যে আমাদের পেচ্ছাপের সাথে ফেনা হওয়া বেশি। পেচ্ছাপের সাথে যদি বেশি ফেনা হয় তাহলে ধরে নিতে হবে যে আমার কিডনি দিয়ে প্রোটিন পাস হচ্ছে বা মিউকাস পাস হচ্ছে। কিডনি সমস্ত ওয়েস্টেজ, সমস্ত আনওয়ান্টেড জিনিসকে বের করে দেয় যেগুলো ব্লাড সার্কুলেশন সিস্টেমের সাথে আসে। তো সেখানে আমরা যদি দেখি যে আমাদের বেশি পেচ্ছাপ ফেনা হচ্ছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে, তাহলে জানতে হবে যে কিডনিতে বেশি পরিমাণে মিউকাস তৈরি হচ্ছে বা মিউকাস পাস হচ্ছে বা প্রোটিন পাস হচ্ছে। একটা সময় আস্তে আস্তে এই প্রোটিনের পরিমাণ বাড়তে বাড়তে গ্লোমেরুলাস ক্যাপিলারি হলো সেই কিডনির যে ইউনিট গ্লোমেরুলাস, তার যে ফিল্ট্রেশন মেইন লোকেশনটা, দ্যাট ইজ গ্লোমেরুলাস ক্যাপিলারিস। প্রোটিনগুলো বা মিউকাসগুলো পাস হতে হতে যখন পরিমাণটা বেড়ে যায় তখন তার লিমিটটা ক্রস করে যায়। লিমিট ক্রস করে গেলে ওখানে সে দাঁড়িয়ে যায়, এবং ওখানেই দাঁড়িয়ে গেলে গ্লোমেরুলাস ক্যাপিলারিতে দাঁড়িয়ে গেলে কী হবে, গ্লোমেরুলাস ক্যাপিলারিতে দাঁড়িয়ে গেলে গ্লোমেরুলাসটা ব্লক হয়ে যাবে, কাজ করা কার্যক্ষমতাটা কমে যাবে। তখন যদি আমরা জিএফআর করি, জিএফআর মিনস গ্লোমেরুলাস ফাংশন রেট, এটা যদি আমরা চেক করি তাহলে দেখবো জিএফআর রেট অনেক কমে গেছে। তো আমি বলবো যে প্রথম সিগন্যাল হচ্ছে এটাই যে পেচ্ছাপে বেশি ফেনা হওয়া। এর পরবর্তী পর্যায়ে যখন একটু বেড়ে যাবে, সমস্যাটা একটু বেড়ে যাবে, তখন দেখবো যে বুকে ব্যথা হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, গা হাত পা ফুলে যাচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, হাড়ের জয়েন্টে ব্যথা হচ্ছে। এগুলো হচ্ছে সেকেন্ড স্টেজ সিগন্যাল। এই সেকেন্ড স্টেজ সিগন্যালে যখন দেখি আমরা তখন আমরা কী করি, তখন আমরা ডাক্তারের কাছে ছুটি যে না এবার তো ডাক্তারের কাছে যেতে হবে। তো তখন তো আমরা মোটামুটি কনফার্ম হয়ে যায় বা যে কেউই কনফার্ম হয়ে যায় না কিডনিতে কোনো সমস্যা হচ্ছে। কাদের কিডনি রোগ বেশি হয়? ইয়েস, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা যদি একেবারে ওভারঅল পিকচারটা দেখতে চাই তাহলে প্রথমে আমরা বিচার করবো ছেলেদের ক্ষেত্রে হয় না মেয়েদের ক্ষেত্রে হয় বেশি। তো আমরা সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যে কোনো ডায়ালিসিস সেন্টারে বা কোনো যেখানে ডায়ালিসিস হচ্ছে সেসব জায়গাতে চলে যাও, গিয়ে কাউন্ট করো যে ওর মধ্যে ছেলেদের সংখ্যা কত, মেয়েদের সংখ্যা কত। তাহলে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে যে ওখানে কাদের কিডনি সমস্যাটা বেশি হচ্ছে।
কারণ ডায়ালিসিস হচ্ছে সেই জিনিস বা সেই সিস্টেম বা সেই পদ্ধতি যেখানে কিডনি পেশেন্টদের শেষ গন্তব্য বলতে পারি, যে কিডনি পেশেন্টরা যাদের কিডনি আর কোনো রকম কাজ করছে না বা প্রায় কাজ করা ছেড়ে দিয়েছে, স্টপ হয়ে গেছে, তারা ডায়ালিসিস করছে। তো সেখানে আমরা দেখতে পাই নর্মালি যে মেয়েদের চেয়ে ছেলেদের সংখ্যাটাই বেশি, বাচ্চাদের সংখ্যা আছে বাট অতটা নেই। ন্যাচারাল ইমিউনোথেরাপির ক্ষেত্রে মানে কিডনির সমস্যা কিভাবে কাজ করে? ন্যাচারাল ইমিউনোথেরাপি সম্পূর্ণ একটা আলাদা চিকিৎসা পদ্ধতি বা আলাদা একটা মেথড বা আলাদা একটা কনসেপ্ট, যেখানে মেডিকেল সায়েন্সের যে কনসেপ্টগুলো আছে, শরীরের বিভিন্ন রকম সমস্যাকে কেন্দ্র করে গবেষণা পদ্ধতিগুলো আছে, সেখান থেকে অনেকটাই আলাদা। তো ন্যাচারাল ইমিউনোথেরাপি অনুযায়ী আমাদের মনে হয়েছে বা ন্যাচারাল সায়েন্স অনুযায়ী আমাদের মনে হয়েছে যে এর মূল সমস্যাটা হলো ওই যে আগে বললাম যে গ্লোমেরুলাস ক্যাপিলারিতে মিউকাস জমে যাওয়া, এটা হলো মূল সমস্যা। তো যে মিউকাস আস্তে আস্তে পরিমাণ বাড়তে বা মিউকাস বলি বা প্রোটিন যাই বলি না কেন, আস্তে আস্তে যে গ্লোমেরুলাস ক্যাপিলারিতে জমে গিয়ে গ্লোমেরুলাসের ফাংশনটাকে অকেজো করে দিয়েছে। আমরা যদি সেই গ্লোমেরুলাস ক্যাপিলারিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমরা আবার কিডনিকে পুনরায় বা আবার ফুল অ্যাক্টিভ করতে পারবো। মানে গ্লোমেরুলাস ক্যাপিলারিকে পরিষ্কার যদি করতে পারি, পরিষ্কার করতে গেলে কী করতে হবে, তখন যে প্রোটিন ডিপোজিট হয়েছে, জমা হয়েছে প্রোটিন, সেটাকে আবার ভেঙে পরিষ্কার করতে হবে। ভেঙে পরিষ্কার করলে পরে এটাকে আবার কর্মক্ষম ফুল অ্যাক্টিভ করে তোলা সম্ভব। কাকে? কিডনিকে। কোন কিডনিকে? না, যে কিডনিকে বলা হচ্ছিল যে হয়তো 50%, 60%, 70% বা 100% ড্যামেজ হয়ে গেছে বা অকেজো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো এটা ছিল কনসেপ্ট আমাদের, এবং এই কনসেপ্টটাকে সাকসেস করতে গিয়ে আমরা দেখেছি যে গ্লোমেরুলাস ক্যাপিলারিতে যে মিউকাস জমা হচ্ছিল বা প্রোটিন জমা হচ্ছিল, সেটাকে আবার পরিষ্কার করা সম্ভব, যেটা এতদিন কারো মাথায় আসেনি বা মাথায় আসলে পরে হয়তো তারা সেই সাকসেসটা পায়নি বা সেই প্রোটিনটাকে ভাঙতে পারেনি, যার জন্য ডায়ালিসিসে যেতে হয়েছে, কিডনি ট্রান্সপ্লান্টে যেতে হয়েছে। কিন্তু আমরা বাস্তবে দেখলাম কি সেই প্রোটিনটাকে আবার ভাঙা সম্ভব। সেই যেটা প্রোটিন ডিপোজিট হয়ে গেছিলো, সেটা একটা লেয়ার, দুটো লেয়ার, চারটে লেয়ার, পাঁচটা লেয়ার, যতগুলো লেয়ার পড়ুক না কেন, সেগুলোকে আবার পাতলা করে ডাইলিউট করে মিউকাস তৈরি করে আবার সেটাকে পেছাড় দিয়ে বার করতে হবে, এবং বার করা যায়। তো এবার কার কতগুলো লেয়ার জমে গেছে বা কার কতটা ঘন হয়ে গেছে, কতটা পুরো হয়ে জমেছে, তারপর ডিপেন্ড করছে তার কতটা সময় লাগবে সেটা পুরো পরিষ্কার করতে। আমাদের প্রসেসটা হলো ন্যাচারাল কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে একটা কম্বিনেশন বানিয়েছি, যেটাকে আমরা বুস্টার বলি। সেগুলো দিয়ে আমরা কি করছি, সেগুলো দিয়ে আমরা সেই মিউকাসটাকে বা সেই প্রোটিনটাকে ভেঙে বা ডাইলিউট করে আমরা মিউকাসে কনভার্ট করে সেটাকে বের করার চেষ্টা করছি, এবং বেরোচ্ছে সেটা আস্তে আস্তে। এবার যার যত বেশি জমে আছে তার বেরোতে তত সময় লাগবে, এটা স্বাভাবিক। তবে এখনও পর্যন্ত যত আমাদের কাছে কিডনি পেশেন্ট এসেছে, সে ডায়ালিসিস চলছে এমনও পেশেন্ট এসছে যাদের ডায়ালিসিস শুরু করতে হবে বলেছে, তারাও এসছে। যাদের ক্রিয়েটিনিন লেভেল একটু হাই হয়েছে, খুব বেশি হাই হয়নি, হয়তো একটু হাই হয়েছে, একটু বেড়েছে, তারাও এসছে। তো আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখেছি যে জিএফআর রেটটা বেড়েছে, গ্লোমেরুলাস ফাংশন রেট হোক, ক্রিয়েটিনিন লেভেল কমেছে, হিমোগ্লোবিন লেভেল বেড়েছে, এগুলো এসছে। ফলে এগুলো করা সম্ভব, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়েছি। কিডনির সমস্যা প্রতিরোধে আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রথম যে সতর্কতাটা অবলম্বন করা উচিত সেটা হচ্ছে যে কিডনিটা ব্লক হয়ে যাচ্ছে, বা কিডনি তো একটা ফিল্টার না, ফিল্টারটা ব্লক হয়ে যাচ্ছে। কি করে ব্লক হলো না, অতিরিক্ত প্রোটিন চলে এলো। অতিরিক্ত প্রোটিন কোত্থেকে প্রডিউস হচ্ছে? শরীর থেকে প্রডিউস হচ্ছে। কীভাবে প্রডিউস হচ্ছে না, আমরা প্রোটিন কনজিউম করছি, আমরা প্রোটিন খাচ্ছি, প্রোটিনটাকে ডাইজেস্ট করছি, প্রোটিনটাকে ডাইজেস্ট করার পরে সেই প্রোটিন কিছুটা সেল ডিভিশনে পার্টিসিপেট করে, কিছুটা এনার্জি প্রোডাকশানে পার্টিসিপেট করে। তো এর বাইরে যদি এক্সেস প্রোটিন থাকে, তো সেই প্রোটিনটা হয় শরীর থেকে বেরিয়ে যাবে, অথবা শরীরের যে কোনো জায়গায় জমা হয়ে যাবে। এটা হচ্ছে প্রোটিনের কাজ, প্রোটিনের ফাংশন, প্রোটিনের ধর্ম এটা। তো আমরা প্রথমেই বলি যে আপনার প্রোটিন যেটুকু প্রয়োজন আপনি সেটুকু প্রোটিন গ্রহণ করুন, প্রোটিন খান সেটুকু। যাদের শরীরে এক্সেস প্রোটিন জমে আছে তাদেরকে কি বলি, তাদেরকে বলি যে প্রোটিন জাতীয় খাবারটা আপনাকে কমাতে হবে। যাদের ফ্যাট বেশি জমে আছে শরীরে তাদেরকে কি বলি, না ফ্যাট জাতীয় খাবারটা কমাতে হবে। এবং তার পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আমার প্রোটিন মেটাবলিজম পাওয়ার সাফিসিয়েন্ট থাকে। এটা কে করবে? এটা হচ্ছে লিভারের দায়িত্ব, প্রোটিনকে ভেঙে দেওয়া।
তো লিভারটা যেন সুস্থ থাকে এটাও খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি আমাদেরকে জলটা সাফিসিয়েন্ট খেতে হবে। জলটা সাফিসিয়েন্ট খেলে, যদিও আমরা দেখি যে পেচ্ছাপে বেশি পড়ে ফেনা হচ্ছে, তো জলটা বেশি খেলে পরে কি হবে, সেই ফেনাটা বা সেই মিউকাসটা আরও বেশি ডাইলিউট হয়ে যাবে। আর ডাইলিউট হয়ে গেলে পরে কি হবে, যে ফিল্ট্রেশন প্রসেস সেক্ষেত্রে সুবিধা হবে, ফিল্টার করে বের করতে সুবিধা হবে সেই এক্সেস প্রোটিনগুলোকে বা এক্সেস মিউকাসগুলোকে, ফলে কিডনিতে জমার সম্ভাবনাটা কমে আসবে। কোন কোন খাবার খেলে আমরা একটা কিডনির স্বাস্থ্য বজায় রাখতে পারবো? সেটা বলতে গেলে প্রচুর খাবার বলতে হয়, বরং আমি বলবো যে কোন কোন খাবার আমাদেরকে কন্ট্রোলে রাখা উচিত। আমি বলবো না যে অ্যাভয়েড করতে, বাট আমি বলবো যে কন্ট্রোলে রাখতে। সব প্রথমেই আসছে হচ্ছে প্রোটিন। প্রোটিন হলো কোষের একক, ফলে প্রত্যেকটি কোষে, উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, যেই হোক না কেন, তার গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ। ফলে প্রাণীদেহ থেকে যেসব খাবার আমরা খাই বা গ্রহণ করি সেগুলোতে যেমন প্রোটিন আছে, তেমনি উদ্ভিদ থেকে যেগুলো আসছে, যেগুলো খাবার আমরা গ্রহণ করি তাতেও ভালো মাত্রায় প্রোটিন আছে। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে বা জানতে হবে যে কোন কোন খাবারে উচ্চ মাত্রায় প্রোটিন আছে। প্রাণীদেহ থেকেও আসতে পারে, উদ্ভিদ থেকেও আসতে পারে। যেমন আমরা চীনাবাদাম, আলমন্ড বা কাঠবাদাম যেটাকে বলি, সেটাতেও খুবই বেশি মাত্রায় প্রোটিন আছে, এটাকেও খেয়াল রাখতে হবে। যেমন মাছ মাংসতে আছে তেমনি এগুলোতেও আছে। তো কি করতে হবে, হাই প্রোটিন ফুডগুলোকে কন্ট্রোলে রেখে মিডিয়াম প্রোটিনকে মোটামুটি চালানো যেতে পারে, এবং বেস্ট হচ্ছে লো প্রোটিন। তো অনেকেই বলবে যে না, প্রোটিন তো খুব জরুরি জিনিস। অবশ্যই প্রোটিন জরুরি জিনিস, কিন্তু শুধু প্রোটিন জরুরি জিনিস নয়, আরও তার সাথে অনেক কিছু জিনিস আছে যেগুলো জরুরি, এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। শুধু প্রোটিন করে গেলাম তা করলে হবে না, ঠিক আছে? সব কিছু দিয়ে খাবারটাকে একটা পরিপূর্ণ খাবার করতে হবে। আর যাদের কিডনির সমস্যাতে অলরেডি চলে এসছে, তাদেরকে বলবো যে হাই প্রোটিন এবং মিডিয়াম প্রোটিনকে পুরোপুরি অ্যাভয়েড করতে। হাই প্রোটিন কাকে বলছি, মিডিয়াম প্রোটিন কাকে বলছি, যে সমস্ত খাবারে, উদ্ভিদ হোক বা প্রাণী হোক, যে সমস্ত খাবারে প্রোটিনের পার্সেন্টেজ বা প্রত্যেক 100 গ্রাম সেই খাবারটাতে প্রোটিনের পরিমাণ 30%-এর ওপরে হলে হাই প্রোটিন, 20% থেকে 30% মিডিয়াম প্রোটিন, এবং 10%-এর নিচে হচ্ছে লো প্রোটিন। কিডনির সমস্যা প্রতিরোধে ন্যাচারাল ইমিউনোথেরাপি কতটা কার্যকরী? আমাদের কাছে এখনো পর্যন্ত যত পেশেন্ট এসছে, আমরা সংখ্যা যদি 100 ধরি, 100 ধরি, তাহলে বলতে সুবিধা হবে। আমাদের ক্ষেত্রে যত পেশেন্ট এসছে, আমরা আমাদের ন্যাচারাল ইমিউনোথেরাপি অনুযায়ী বা ন্যাচারাল সায়েন্স অনুযায়ী আমরা দেখেছি যে 100 জনের মধ্যে 100 জনের ক্ষেত্রেই আমরা ক্রিয়েটিনিন লেভেল কমিয়ে আনতে পেরেছি। 100 জনের মধ্যে 100 জনের ক্ষেত্রে আমরা জিএফআর রেট বাড়াতে পেরেছি, আমরা হিমোগ্লোবিন লেভেল বাড়াতে পেরেছি। ফলে আমরা দাবি করতে পারি যে ন্যাচারাল ইমিউনোথেরাপি কিডনির সমস্যাগুলোর সমাধানে মোটামুটি 100% কার্যকর। খারাপ হয়ে যাওয়া কিডনি কি পুনরায় সুস্থ করা সম্ভব? ইয়েস, এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে খারাপ হয়ে যাওয়া কিডনি আবার সুস্থ করা বা পুরোপুরি ঠিক করা সম্ভব কিনা। কারণ এর পেছনে আর একটা বড় সম্ভাবনা দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে প্রচুর মানুষ কিডনি ট্রান্সপ্লান্ট করেন। কিডনি ট্রান্সপ্লান্ট যেমন একটা কষ্টকর পদ্ধতি, একটা ব্যয়বহুল পদ্ধতি। তো এটা যদি কিডনিকে পুরোপুরি আবার ঠিক করা সম্ভব হয়, তাহলে মানুষ এই কিডনি ট্রান্সপ্লান্টের মতো একটা বিষয় থেকে বেরিয়ে আসতে পারবে, যেটাতে গোটা মানব সমাজ উপকৃত হবে। তো আমরা আমাদের প্রসেসে দেখেছি, আমাদের ন্যাচারাল ইমিউনোথেরাপির মাধ্যমে দেখেছি যে কিডনির গ্লোমেরুলাস ক্যাপিলারিতে জমে যাওয়া সেই মিউকাসগুলোকে আবার পরিষ্কার করা সম্ভব, কিডনিকে আবার কর্মক্ষম করে তোলা সম্ভব, ক্রিয়েটিনিন লেভেল কমিয়ে আনা সম্ভব, হিমোগ্লোবিন লেভেল বাড়ানো সম্ভব। যেগুলো কিডনি সমস্যার ফলে যে সমস্যাগুলো রিলেটেড সমস্যা তৈরি হয়েছিল সেইগুলো, তো এগুলো প্রত্যেকটা প্যারামিটারে দেখেছি যে রেজাল্ট ইমপ্রুভ হচ্ছে এবং ভালো রেজাল্ট আসছে। হ্যাঁ, সেটা হয়তো কার কতটা খারাপ হয়ে গেছে, শুধু যে কতটা কিডনি ব্লক হয়ে গেছে তার উপর ডিপেন্ড করছে না। কিডনি ব্লক হয়ে যাওয়া, অন্যান্য যে সমস্যাগুলো আছে, পারিপার্শ্বিক সমস্যাগুলো, শরীরের পারিপার্শ্বিক সমস্যাগুলো যেগুলো তৈরি হয়েছে, যেগুলো ঘিরে ধরেছে আরও, সেই সমস্যাগুলো কেমন আছে, শ্বাসকষ্ট কেমন আছে, বুকে কেমন জল জমে যাচ্ছে, প্রেশার কেমন বেড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাগুলো, এগুলোকেও সবগুলোকে ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব। এটা আমাদের 100টা পেশেন্টের মধ্যে আমরা বলবো যে 100টা পেশেন্টের ক্ষেত্রেই আমরা এই সাকসেসটা পেয়েছি।
তো স্যার, আমরা কিডনি বিষয়ক মানে রোগ সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম, আপনার থেকে অনেক কিছু জানতে পারলাম। আশা করছি এর পরবর্তী ক্ষেত্রে আমরা আপনার কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবো। তো ধন্যবাদ আপনাকে। তোমাদেরকেও ধন্যবাদ আজকে একটা ভালো বিষয়কে সামনে তুলে ধরার জন্য, যাতে অনেক মানুষ অনেক কিছু জানতে পারবে। কারণ এই কিডনির সমস্যা একবার যার হয়ে যাচ্ছে সে প্রচণ্ড টেনশনে পড়ে যাচ্ছে কী হবে, কারণ তারা জানে যে এর পরবর্তী ধাপ হলো ডায়ালিসিস করা, তারপরে ধাপ হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করা, এবং তারপরে ধাপ তাড়াতাড়ি গল্প শেষ। কারণ আমাদের কাছে ছোটো বাচ্চা এসছে, 5 বছর 4 বছরের বাচ্চা এসছে যার চোখ মুখ ফুলে গেছে, কিডনি ব্লক হয়ে গেছে। 27-28 বছরের ইয়াং ছেলেরা এসছে, মেয়েরা এসছে, বয়স্ক মানুষ এসছে যাদের কিডনি ব্লক হয়ে গেছে, খুবই অনিশ্চিত হয়ে পড়ে তারা। তাদের ক্ষেত্রে আশা করছি এটা অনেক হেল্পফুল হবে, এবং যারা এখনও এই ঝামেলায় জড়িয়ে যায়নি, কিডনির ঝামেলায়, কিডনির সমস্যায়, আশা করছি তারা উপকৃত হবে। তো এরকম ভালো ভালো প্রশ্ন করবে মাঝে মধ্যে, বেশ সুন্দর আলোচনা করা যাবে। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।